আচ্ছা, দশম শ্রেণীর ইতিহাসের একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আজ কথা বলা যাক। ভাবুন তো, ঔপনিবেশিক শাসনের চাপে যখন সাধারণ মানুষের পিঠ একদম দেওয়ালে ঠেকে যায়, তখন কি হয়? ঠিক তাই, জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। আজ আমরা সেই সব প্রতিরোধার বিদ্রোহের গল্পই শুনব, যা একসময় কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। হ্যাঁ, এই যে প্রশ্নটা যে মানুষকে একেবারে কোণঠাসা করে দিলে কি হতে পারে, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ১৯ শতকের বাংলার প্রায় সমস্ত কৃষক আর আদিবাসী বিদ্রোহের আসল কারণটা। চলুন তাহলে এর উত্তরটাই একসাথে খোঁজা যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব, চলুন একবার চোখ বুলিয়ে নিই। আমরা একদম শুরু থেকে দেখব, মানে কিভাবে এই বিদ্রোহের আগুনটা উবার হাউফট চলে উঠল। তারপর একে একে চুয়ার, কোল, সাঁওতাল, মুন্ডা বিদ্রোহের মতো বড় বড় ঘটনাগুলো নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, নীল বিদ্রোহের কথাও থাকবে। শেষে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব এই সব প্রতিরোধের লেগাসি বা উত্তরাধিকারটা ঠিক কী ছিল। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, যে কোনো বিদ্রোহের গল্প শোনার আগে সবচেয়ে জরুরি হলো এটা বোঝা যে বিদ্রোহটা আখির হলো কেন, সেই আগুনটা জ্বলার পেছনের কারণটা কী ছিল। এই সেকশনে আমরা সেই কমন কারণগুলি একটু খুঁজে দেখব। দেখুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটাই উদ্দেশ্য ছিল প্রচুর মুনাফা করা। আর সেটার জন্য ওরা কি করল? চিরস্থায়ী বন্দোবস্তের মতো নতুন নতুন সব ভূমি রাজস্ব নীতি চালু করল। ফলটা কি হলো? কৃষকদের উপর করের বোঝা এমনভাবে বাড়ল যা আর সহ্য করার মতো ছিল না। শুধু তাই না, ওদের বানানো অরণ্য আইনগুলো জঙ্গলমহলের আদিবাসীদের হাজার বছরের জীবনযাত্রাকেও পুরোপুরি তছনছ করে দিয়েছিল। এই শব্দটা খুব জরুরি। দিকু এর মানে কি? এর মানে হলো বহিরাগত বা শোষক। আদিবাসী মানুষরা কাদের দিকু বলতো? ওই মহাজন, জমিদার আর ব্রিটিশ সাহেবদের, যারা বাইরে থেকে এসে তাদের ওপর অত্যাচার চালাতো। মানে তাদের জঙ্গল, জমি, জীবন সবকিছুই এই দিকুদের জন্য বিপদে পড়ে গিয়েছিল। আর দেখবেন, অনেক বিদ্রোহের মূল কারণই ছিল এই দিকুদের তাড়ানো। তাহলে কারণগুলো তো বোঝা গেল। এবার চলুন সরাসরি বিদ্রোহের ঘটনাগুলোতে ডুব দেওয়া যাক। একদম প্রথম দিকের প্রতিরোধটা এসেছিল জঙ্গলমহল অঞ্চলের আদিবাসী মানুষদের কাছ থেকে। তারা কিন্তু নিজেদের জমি আর সম্মান বাঁচানোর জন্য সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তো সবার আগে যে বিদ্রোহটার কথা বলবো সেটা হলো চুয়ার বিদ্রোহ। সময়কালটা মনে রাখতে হবে ১৭৯৮ থেকে ১৭৯৯। এই বিদ্রোহের ক্ষেত্রে দুটো নাম কিন্তু আমাদের একদম ভুললে চলবে না। একজন হলেন দুর্জন সিং আর অন্যজন মেদিনীপুরের রানী শিরোমণি। আচ্ছা, রানী শিরোমণিকে কিন্তু মেদিনীপুরের লক্ষ্মীবাই বলেও ডাকা হতো। আর এই বিদ্রোহের মূল কেন্দ্র ছিল আজকের মেদিনীপুর আর বাঁকুড়া জেলা, যেটা তখন জঙ্গলমহল নামেই পরিচিত ছিল। কিন্তু চুয়াররা বিদ্রোহ করল কেন? কারণগুলো খুব পরিষ্কার। ব্রিটিশরা তাদের পাইক হিসেবে যে নিষ্কর জমি ছিল সেগুলো কেড়ে নিচ্ছিল, তার ওপর চাপিয়ে দিচ্ছিল অজস্র করের বোঝা। সোজা কথায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই তারা বিদ্রোহী হতে বাধ্য হয়েছিল। আচ্ছা, এরপর আমরা এমন কিছু আন্দোলনের দিকে যাব যেখানে ধর্ম আর প্রতিরোধ যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। মানে ধর্মীয় পরিচয় আর কৃষকদের বঞ্চনা একসাথে হয়ে একটা নতুন প্রতিরোধের ভাষা তৈরি করেছিল। এখানে দেখুন, তিনটে বড় আন্দোলনকে পাশাপাশি রাখা হয়েছে বোঝার সুবিধার জন্য। প্রথমে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যার নেতা ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী। তারপর আসছে ফারাজি আন্দোলন। এর মূল কথাই ছিল জমি আল্লাহর দান, আর এর নেতৃত্বে ছিলেন হাজি শরীয়তুল্লাহ আর তার ছেলে দুদু মিয়া। আর সবশেষে ওয়াহাবি আন্দোলন, যার নাম শুনলেই আমাদের মনে পড়ে তিতুমিরের কথা। হ্যাঁ, সেই তিতুমির যিনি নারকেলবেড়িয়ায় তার বিখ্যাত বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এবার আসা যাক ১৯ শতকের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ কিছু আদিবাসী বিদ্রোহের কথায়। এই বিদ্রোহগুলো ছিল আসলে নিজেদের জল, জঙ্গল, জমিন, মানে জল, জঙ্গল আর জমি বাঁচানোর এক মরিয়া লড়াই। এই টাইমলাইনটা একটু ভালো করে দেখুন। পরপর তিনটে বড় ধাক্কা। প্রথমে ১৮৩১-৩২ সালে ছোটনাগপুরে হল কোল বিদ্রোহ, নেতৃত্বে বুদ্ধ ভগত। তারপর এলো ১৮৫৫-৫৬ সাঁওতাল বিদ্রোহ বা হুল, যার নেতা ছিলেন সিধু আর কানু। আর সবশেষে ১৮৯৯-১৯০০ সালে বিরসা মুন্ডার নেতৃত্বে সেই বিখ্যাত উলগুলান। এই বিদ্রোহগুলো কিন্তু সত্যি ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই বিদ্রোহগুলোর সাথে জড়িয়ে থাকা কয়েকটা শব্দ আমাদের জেনে রাখা দরকার। যেমন সাঁওতালরা তাদের বিদ্রোহকে বলতো হুল, হুল মানেই বিদ্রোহ। আবার মুন্ডারা তাদের বিদ্রোহকে বলতো উলগুলান, মানে বিরাট তোলপাড় বা আ গ্রেট টিউমাল্ট। আর খুদকাঠি শব্দটা হলো মুন্ডাদের একটা পুরনো প্রথা, যেখানে জমির মালিকানা ছিল সবার, যৌথভাবে। ব্রিটিশরা এই প্রথাটাই তুলে দিতে চেয়েছিল।
এই কথাটা একবার দেখুন, মুন্ডা সম্প্রদায়ের মানুষ বিরসা মুন্ডাকে শুধু নেতা হিসেবে দেখত না, তারা তাকে ভগবানের পাঠানো দূত মনে করত, নিজেদের ভগবান। তাদের বিশ্বাস ছিল বিরসাই পারবেন তাদের সব হারানো অধিকার ফিরিয়ে আনতে। আর এই বিশ্বাসটাই, বুঝতেই পারছেন, মুন্ডা বিদ্রোহকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এবার আমরা এমন একটা বিদ্রোহের কথা বলবো যার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, নীল বিদ্রোহ। এটা ছিল একজোট হয়ে লড়াই করার এক অবিশ্বাস্য উদাহরণ। আচ্ছা, এই নীলকর সাহেবদের অত্যাচারের পদ্ধতিটা ছিল একেবারে শয়তানি। ওরা প্রথমে দাদন মানে অ্যাডভান্স মানি দিয়ে চাষিদের একটা ঋণের ফাঁদে ফেলত। একবার টাকা নিলেই ব্যাস, সবচেয়ে উর্বর জমিতে ধান বা অন্য ফসল ছেড়ে নীল চাষ করতে বাধ্য করা হতো। আর নীল কেনার সময় দাম দিত নামমাত্র, ফলে সেই ঋণ কোনোদিনও শোধ হতো না। এটা ছিল একটা ভিশিয়াস সাইকেল, একটা নির্মম চক্র। তবে নীল বিদ্রোহের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কৃষকরা কিন্তু একা লড়াই করেনি। নদিয়ার দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস যখন প্রথম রুখে দাঁড়ালেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিল কলকাতার শিক্ষিত বাঙালির সমাজ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা তো নীলকরদের অত্যাচারের কথা সবার সামনে তুলে ধরেছিল। আর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, ওটা তো সারা বাংলায় আলোড়ন ফেলে দিয়েছিল। আর এই একজুট হয়ে লড়াই করার ফলও কিন্তু মিলেছিল। শেষ পর্যন্ত 1860 সালে ব্রিটিশ সরকার নীল কমিশন বা ইন্ডিগো কমিশন গঠন করতে বাধ্য হয়। এটা ছিল বাংলার নীল চাষিদের জন্য একটা বিরাট বড় জয়। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো বিদ্রোহ হলো, এগুলোর আখির হলোটা কি? হয়তো তাৎক্ষণিকভাবে সবগুলো সফল হয়নি, কিন্তু এদের দীর্ঘমেয়াদী প্রভাব ছিল অসম্ভব। একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে, ব্রিটিশরা হয়তো এইসব বিদ্রোহ খুব নির্মমভাবে দমন করেছিল, কিন্তু এগুলোকে কোনোভাবে ব্যর্থ বলা চলে না। কেন? কারণ প্রত্যেকটা বিদ্রোহ আসলে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধের আগুন, সেটাকে আরও একটু উস্কে দিয়ে গেছে। এই বিদ্রোহগুলো আসলে কয়েকটা জিনিস প্রমাণ করে দিয়েছিল। ১. ব্রিটিশ শাসন অপরাজেয় নয়, তাদেরও হারানো সম্ভব। ২. সাধারণ কৃষক, আদিবাসী, এমনকি শিক্ষিত সমাজও এক কমন শত্রুর বিরুদ্ধে একজোট হতে পারে। আর সবচেয়ে বড় কথা হল, এই ছোট ছোট প্রতিরোধের স্ফুলিঙ্গগুলোই কিন্তু ভবিষ্যতের বিরাট স্বাধীনতা সংগ্রামের জন্য জমি তৈরি করে দিয়েছিল। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম। এই যে ছোট ছোট স্থানীয় বিদ্রোহগুলো, এগুলো কিভাবে পরে একটা বিরাট সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম দিল, এই কানেকশনটা নিয়ে ভাবাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, আজকের মতো এটুকুই থাক। নমস্কার। দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে প্রতিরোধগুলো গড়ে উঠেছিল তার প্রত্যেকটা বিষয়ে একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে আজ আমরা কি দেখব? প্রথমেই আমরা বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লবের মতো কিছু শব্দের আসল মানেটা বুঝব। তারপর দেখব এই লড়াইগুলো ঠিক কী কারণে শুরু হয়েছিল। এরপর চুয়ার, কোল, সাঁওতাল আর মুন্ডা এই 4টে প্রধান বিদ্রোহ নিয়ে কথা বলবো। আর সব শেষে পরীক্ষার জন্য পুরো অধ্যায়টা একবারে ছালিয়ে নেব। চলুন সবার আগে এই অধ্যায়ের কয়েকটা খুব জরুরি শব্দের মানে পরিষ্কার করে নিই, কারণ এই শব্দগুলোর পার্থক্য না বুঝলে পুরো বিষয়টা বুঝতে কিন্তু বেশ অসুবিধে হবে। দেখুন, বিদ্রোহ মানে কিন্তু পুরো শাসন ব্যবস্থা পাল্টে দেওয়ার নয়। যেমন ধরুন সাঁওতাল হুল, এর লক্ষ্য ছিল নিজেদের সম্প্রদায়ের জীবনযাত্রার ওপর যে অত্যাচার নেমে এসেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাওয়া। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিদ্রোহ আর বিপ্লবের মধ্যেকার ফারাকটা স্পষ্ট করে দেওয়া আছে। বিদ্রোহ বা অভ্যুত্থান হচ্ছে স্থানীয় একটা নির্দিষ্ট নীতির বিরুদ্ধে, আর বিপ্লব সেটা অনেক বড় ব্যাপার, একেবারে জাতীয় স্তরে হয়। এর লক্ষ্যই থাকে দেশের শাসন ক্ষমতার আমূল পরিবর্তন ঘটানো, যেমন ধরুন ফরাসি বিপ্লব। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। এই বিদ্রোহগুলো তো আর এমনি এমনি হয়নি, তাই না? এর পেছনে ছিল ব্রিটিশদের কিছু শোষণমূলক নীতি। এগুলোই ছিল সেই স্ফুলিঙ্গ যা আগুনের জন্ম দেয়। মূলত 3টে বড় কারণ ছিল এই প্রতিরোধের পেছনে। 1. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির ওপর থেকে তাদের অধিকার চলে যাওয়া। 2. দিকু বা বহিরাগত মহাজন আর জমিদারদের শোষণ। আর 3. অরণ্য আইন, যা জঙ্গল থেকে তাদের জীবনজীবিকার উপায় কেড়ে নিয়েছিল।
এই ছবিটা দেখুন কি ব্রিলিয়েন্টলি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। একটা শোষণমূলক পিরামিড তৈরি হয়েছিল। একেবারে নিচে ছিল ভূমিহীন কৃষকরা, তাদের থেকে রাজস্ব যেত জমিদারদের কাছে, আর জমিদাররা সেটা পৌঁছে দিত ব্রিটিশ রাজের হাতে। সাধারণ মানুষ তাদের বংশানুক্রমিক জমি থেকে উচ্ছেদ হয়ে গেল। এই দিকু শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আদিবাসী সম্প্রদায়গুলোর কাছে ঔপনিবেশিক শোষণের সবচেয়ে স্পষ্ট চেহারা ছিল এই বহিরাগত মহাজন, ব্যবসায়ী আর জমিদাররা। এদের মাধ্যমে শোষণটা সরাসরি তাদের উপর নেমে আসত। বেশ, কারণগুলো তো জানলাম। এখন চলুন দুটো সত্যিকারের উদাহরণ দেখি, যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই নীতিগুলোর ফল কতটা ভয়ঙ্কর হয়েছিল। চুয়ার বিদ্রোহ ছিল একদম প্রথম দিকের সংগঠিত প্রতিরোধগুলোর একটা। আসলে স্থানীয় লোকেদের আইন শৃঙ্খলা রক্ষার বিনিময়ে কিছু জমি দেওয়া হয়েছিল, যেটাকে বলা হতো পাইকান জমি। ব্রিটিশরা যখন সেই জমি কেড়ে নিতে শুরু করে, তখনই এই বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। কোল বিদ্রোহের কারণও কিন্তু সেই একই, জমি আর বহিরাগতদের শোষণ। ব্রিটিশরা কোলদের জমি আদিবাসী মহাজনদের কাছে ইজারা দিয়ে দেয়, আর তারপর থেকেই শুরু হয় চরম অত্যাচার। তাদের চিরাচরিত খুঁটকাঠি প্রথাটাই নষ্ট করে দেওয়া হয়েছিল। চলুন এবার সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো আদিবাসী বিদ্রোহ, সাঁওতাল আর মুন্ডা বিদ্রোহ নিয়ে আলোচনা করা যাক। সাঁওতাল হুল ছিল একটা বিশাল আকারের অভ্যুত্থান। এর কারণ ছিল একটা ত্রিমুখী শোষণ, একদিকে জমিদারদের অত্যাচার, অন্যদিকে মহাজনদের ঋণের বোঝা, আর তার ওপর ব্রিটিশদের দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা। এই বিদ্রোহের পরেই কিন্তু সাঁওতাল পরগনা জেলা তৈরি করা হয়েছিল। মুন্ডা উলগুলান কিন্তু একটু অন্যরকম ছিল। এর নেতা বিরসা মুন্ডা, যাকে ধরতি আবা বা পৃথিবীর পিতা বলা হতো, তিনি শুধু রাজনৈতিক লড়াই করেননি, এর সাথে সামাজিক আর ধর্মীয় সংস্কারের ডাকও দিয়েছিলেন। এটাই এই বিদ্রোহকে অনন্য করে তোলে। বেশ, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এবার পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা সবচেয়ে জরুরি সেই তথ্যগুলো এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক, কি বলেন? এই টেবিলটা পরীক্ষার আগে রিভিশনের জন্য একদম পারফেক্ট। দেখুন, প্রত্যেকটা বিদ্রোহের সময়কাল, অঞ্চল, প্রধান কারণ আর নেতার নাম সবকিছু পাশাপাশি দেওয়া আছে। এটা মনে রাখতে খুব সাহায্য করবে। আর এই কয়েকটা শব্দ, দিকু, খুঁটকাঠি, দামিনী কোহ, পাইকান জমি, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো জানলে বিদ্রোহগুলোর প্রেক্ষাপট বুঝতে আর উত্তর লিখতে অনেক সুবিধে হবে। এই টাইমলাইনটা আমাদের একটা পরিষ্কার ধারণা দেয় যে এই প্রতিরোধ আন্দোলনগুলো সময়ের সাথে সাথে কিভাবে একের পর এক গড়ে উঠেছিল। এটা পুরো অধ্যায়ের একটা ক্রোনোলজি বুঝতে সাহায্য করে। এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু একেবারে প্রথম থেকেই ছিল। যদিও এই বিদ্রোহগুলোকে দমন করা হয়েছিল, কিন্তু এগুলো ব্যর্থ হয়নি। এগুলোই ভবিষ্যতের স্বাধীনতার লড়াইয়ের বীজ বুনে দিয়েছিল। আর এটাই আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, এই স্থানীয় সংগ্রামগুলো ভারতের বৃহত্তর স্বাধীনতা সংগ্রামকে কিভাবে প্রভাবিত করেছিল। মাধ্যমিকের বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রতিরোধ বিদ্রোহ নিয়ে। পরীক্ষার দিক থেকে এই চ্যাপ্টারটা যে কতটা ইম্পর্ট্যান্ট আর এখান থেকে কি প্রশ্ন আসে সেটাই আমরা দেখে নেব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আমরা একদম পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে এগোবো, আর সবার আগে দেখব সেই প্রশ্নগুলো যেগুলো থেকে একদম ঝটপট নম্বর তুলে নেওয়া যায়। তো প্রথম রাউন্ড হলো কুইক ফায়ার এমসিকিউ। এখানে কিন্তু স্পিড আর অ্যাকুরেসি দুটোই ম্যাটার করে। চলো দেখে নিই সেই 1 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। এই যে আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে, একজন খুব গুরুত্বপূর্ণ আদিবাসী নেতার ব্যাপারে এই প্রশ্নটা, আর এটা কিন্তু প্রায়ই আসে। একদম ঠিক, উত্তরটা হল কোল বিদ্রোহ। মনে রাখতে হবে কিন্তু, সুই মুন্ডা ছিলেন এ বিদ্রোহের অন্যতম প্রধান একজন নেতা। আচ্ছা, এবার পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা আমাদের মনে করিয়ে দেয় যে তখনকার দিনের এই সব আন্দোলনে মহিলা নেত্রীদেরও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা ছিল। আর উত্তরটা হল রানী শিরোমণি। ইনি মেদিনীপুরে চুয়ার বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার যে প্রশ্নটা আসছে সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিদ্রোহের সঙ্গে জড়িত একটা বিশেষ শব্দ নিয়ে। তাহলে ব্যাপারটা কি? হুল কথাটার মানেই হল বিদ্রোহ। এটা ছিল সাঁওতালদের তরফ থেকে একটা যুদ্ধ ঘোষণার মতো। এমসিকিউ তো হল। এবার আমরা এগোচ্ছি 2 নম্বরের প্রশ্নের দিকে। এখানে কিন্তু একদম টু দ্য পয়েন্ট সংজ্ঞা লেখাটা খুব জরুরি।
এই প্রশ্নটা দেখো, আদিবাসীদের একটা ট্রেডিশনাল ল্যান্ড সিস্টেম নিয়ে। এটা একটা ক্লাসিক প্রশ্ন, মানে প্রায়ই পরীক্ষায় আসে। ব্যাপারটা হলো এই যে খুদকাঠি প্রথা, মানে জমির ওপর যৌথ মালিকানা, এটা যখনই তুলে দেওয়া হলো তখনই কিন্তু মুন্ডা বিদ্রোহের আগুনটা জ্বলে ওঠে। এটাই ছিল অন্যতম প্রধান কারণ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল দিকু। আদিবাসী গোষ্ঠীগুলোর কাছে কারা শত্রু বা কাদের জন্য সমস্যা তৈরি হচ্ছে সেটা বোঝাতেই এই শব্দটা ব্যবহার করা হতো। মানে সাঁওতালরা বহিরাগত, যেমন ধরো মহাজন, ব্যবসায়ী, জমিদার, এমনকি ব্রিটিশদেরও দিকু বলত, কারণ এরাই তাদের শোষণ করত। তাদের চোখে এরা ছিল শোষক। আচ্ছা, এবার আসছে আসল কৌশল দেখানোর পালা, রাউন্ড 3 অ্যানালিসিস। মানে 4 নম্বরের প্রশ্নের উত্তর ঠিক কিভাবে গুছিয়ে লিখতে হয় সেটাই এখন দেখব। খুব কমন একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, নীল বিদ্রোহের সময়ে মানে তখনকার শিক্ষিত বাঙালি সমাজ কি ভাবছিল, তাদের ভূমিকাটা ঠিক কী ছিল? দেখো, 4-এ 4 পেতে গেলে উত্তরটা কিন্তু এই পয়েন্টগুলো ধরে লিখতেই হবে। মানে কিভাবে শিক্ষিত সমাজ কৃষকদের সাপোর্ট করেছিল সেটা দেখাতে হবে। যেমন খবরের কাগজের মাধ্যমে, নীল দর্পণের মতো নাটকের মাধ্যমে, এমনকি আইনি সাহায্য দিয়েও। এই সব কিছুর চাপেই কিন্তু শেষে নীল কমিশন তৈরি হয়। আর এবার ফাইনাল রাউন্ড, মানে 8 নম্বরের বড় প্রশ্ন। একটা রচনাধর্মী প্রশ্নের উত্তর লেখার জন্য কোন কোন পয়েন্ট মাথায় রাখতে হবে, চলো সেটা ভালো করে বুঝে নেই। প্রশ্নটা হলো ঔপনিবেশিক অরণ্য আইন, মানে ব্রিটিশদের বানানো ফরেস্ট লগুলো কিভাবে আদিবাসী বিদ্রোহের কারণ হয়ে দাঁড়ালো। এটা কিন্তু অনেকগুলো বিদ্রোহের পেছনের একটা মূল কারণ। উত্তরটা শুরুই করতে হবে এই পয়েন্টটা দিয়ে যে আদিবাসী বিদ্রোহের পেছনের সবচেয়ে বড় কারণগুলোর একটা ছিল এই অরণ্য আইনের মাধ্যমে তাদের ওপর চাপানো অর্থনৈতিক শোষণ। এই চারটা একবার দেখো, কি অমচম পরিমাণ লাভ করেছিল ব্রিটিশরা, মানে প্রায় 30 গুণ লাভ বেড়ে গেছিল। আর এই পুরো লাভটা আসছিল কাদের শোষণ করে? ওই আদিবাসী মানুষদের জঙ্গল থেকে বঞ্চিত করে, তাদের জীবনযাত্রার উপর সরাসরি আঘাত হেনে। তাহলে একটা ভালো উত্তর লেখার জন্য কি করতে হবে? এই পয়েন্টগুলোকে এক সুতোয় গাঁথতে হবে। মানে কিভাবে জঙ্গলের উপর তাদের অধিকার কেড়ে নেওয়া হলো, ঝুমচাষ বন্ধ করে দেওয়া হলো, আর নিজেদের ঘরেই তারা অনধিকার প্রবেশকারী হয়ে গেল। এই সব কিছুর ফলেই যে সাঁওতাল হুল বা বিরসা মুন্ডার উলগুলানের মতো বড় বড় বিদ্রোহগুলো হয়েছিল, সেটা স্পষ্টভাবে লিঙ্ক করে দিতে হবে। তো চলো সব শেষে একবার কুইক রিভিশন করে নিই, এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো একদম ভুললে চলবে না। এই পয়েন্টগুলো কিন্তু একেবারে ঠোঁটস্থ থাকা চাই। মানে সব বিদ্রোহের পেছনেই ছিল অর্থনৈতিক শোষণ। কারা কারা বিদ্রোহ করেছিল, দিকু, খুদকাঠি, হুল, এই শব্দগুলোর মানে কি? আর অবশ্যই তিতুমির, সিধু কানু, বিরসা মুন্ডার মতো লিডারদের নাম। এইগুলো জানলেই তৃতীয় অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যাবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই বিদ্রোহগুলোকে তো ব্রিটিশরা দমন করে দিয়েছিল, কিন্তু তার মানে কি এগুলো পুরোপুরি ব্যর্থ ছিল? একদমই না। কারণ এই বিদ্রোহগুলোই কিন্তু প্রতিবাদের সেই স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দিয়েছিল, যা পরে ভারতের স্বাধীনতার লড়াইয়ে একটা বিশাল বড় দাবানলের আকার নেয়।